টটেনহাম এবং টিএমকেওসির জেঠালাল এই দুইজনের জিন্দেগি আমার কাছে সেমই লাগে। দুইজনের জীবন থেকে প্রবলেম কোনোভাবেই যায় না, একটা প্রবলেম শেষ হইতে না হইতে আরেকটা প্রবলেম এসে হাজির। এখন যারা টিএমকেওসি রেফারেন্সটা বুঝতেছেন না, এটা একটা ইন্ডিয়ান সিরিয়াল যেখানে একটা ক্যারেক্টার আছে জেঠালাল, যার জীবন থেকে প্রবলেম কোনো সময় যায় না, বাট সামহাউ সে প্রবলেমগুলো উতরাই ওঠে। এখন কেন আমি টটেনহাম এবং টিএমকেওসির জেঠালালকে একসাথ করে ফেলছি, কারণ টটেনহামকে আমার কাছে সেমই লাগে। টটেনহাম ফ্যান বাদে বাকি পুরা ফুটবল ওয়ার্ল্ড টটেনহামকে কেন ট্রল করতো? কারণ তারা ট্রফিলেস থাকতো। তাদের টিমে হ্যারি কেন, হিয়ংমিন সন, গ্যারেথ বেল, লুকা মদ্রিচের মতো আরো অনেকগুলা লেজেন্ডারি প্লেয়ার খেলার পরেও তারা সামহাউ ট্রফি তারা জিততো না। এখন তারা কোনোভাবে ট্রফিটা জিতে গেছে। রিসেন্ট টাইমে তারা ট্রফি জিতছে, তারা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হয়েছে। যখন তাদের ফ্যানরা চিন্তা করতেছিল যে এখন হয়তো আমাদের সুখের দিন চলে আসছে, এরপরেই প্রপার একটা ডিজাস্টার একটা প্রিমিয়ার লিগ সিজন পার করছে, যেটা যে কোনো ফুটবল ফ্যানের জন্য দুঃস্বপ্ন। অলমোস্ট রেলিগেট হয়ে যাচ্ছিল টটেনহাম ভাই, সেই জায়গাটা থেকে কোনো মতে লাস্টের দিকে এসে রবার্তো ডিজার্ভি এক্স ব্রাইটন ম্যানেজার, সে খাদের কিনারা থেকে টটেনহামকে বের করে নিয়ে আসছে। প্রত্যেকটা ফুটবল ফ্যানের মাথায় ভাই হিট হয়ে গেছিল যে কেন এরকম কেন হইতেছে। টটেনহাম যেখানে এত এত সাইনিং করতেছে, যেখানে তারা রিসেন্ট টাইমে সাকসেসফুল হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে, চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতেছে, তাহলে প্রিমিয়ার লিগে কেন তারা এরকম ডিক্রিজিং পারফরমেন্স দিচ্ছিল? এখন এটা নিয়ে আমি অনেক বেশি রিসার্চ করতেছিলাম, অনেক বেশি পড়তেছিলাম। অপটা বলেন বা যে কোনো বড় বড় মিডিয়া আউটলেট বা যে কোনো ধরনের বড় বড় ফুটবল বেসড যেসব আর্টিকেল দেয়, সবার আমি পড়াশোনা করতেছিলাম, সবার আর্টিকেলগুলো। একটা জিনিস আমি বুঝলাম যে সেখানে ট্রান্সফার উইন্ডোর অনেক বড় হাত আছে। রিসেন্টলি আমি অপটার একটা আর্টিকেল পড়তেছিলাম, তারপরে কিন্তু আমার এই ভিডিওটা করার মানে যে চিন্তাটা, আইডিয়াটা, এটা আমার মাথায় আসছিল। সো কেন বললাম যে ট্রান্সফার উইন্ডোর অনেক বড় হাত আছে? সাপোজ আপনি একটা টিম বানাচ্ছেন, সেই টিমটাতে আপনি অনেক বেশি ইয়ংস্টার নিয়ে আসছেন বা অথবা অনেক বেশি ভেটারান প্লেয়ার নিয়ে আসছেন। দুই জায়গাতে সমস্যা কি হবে বা দুই জায়গাতে সুবিধা কি হবে? প্রথমে সুবিধাগুলো বলি। ইয়ংস্টার দিয়ে আপনি যদি দল ভরাই ফেলেন, সেখানে আপনি অনেক বেশি এনার্জি পাবেন, স্প্রিন্ট পাবেন, স্পিড পাবেন, আপনি অনেক বেশি মোটিভেশন পাবেন। অপরদিকে ভেটারান দিয়ে যদি আপনি টিম সাজান, তাহলে আপনি সেখানে অনেক বেশি এক্সপিরিয়েন্স পাবেন, ক্রুশাল মোমেন্টে গেম হ্যান্ডলিং, নার্ভাস মোমেন্টে গেমটাকে খুব সুন্দরভাবে টেম্পো কন্ট্রোল করা, সব কিছু আপনি পাবেন। বাট আপনি যদি এই দুইটা টিমকে আলাদা করে ফেলেন, তখন কিন্তু আপনি প্রপার সাকসেসটা পাবেন না। কারণ আপনি এক জায়গাতে যদি ইয়ং প্লেয়ার দিয়ে বানান, সেখানে আপনি এক্সপিরিয়েন্সের অভাব পাবেন। আবার আপনি যদি এক্সপিরিয়েন্স প্লেয়ার দিয়ে শুধু টিম বানান, সেখানে আপনি স্পিডের অভাব পাবেন। সো দুইটাকে কম্বিনেশন করে কিন্তু একটা টিম বানাতে হয়, যার কারণে কিন্তু পরবর্তীতে আলটিমেট সাকসেসটা যে কোনো টিম পায়। এর মাঝখানে আপনি স্কোয়াড ডেপ বা অন্যান্য জিনিসপাতি এসব বলতে পারেন, বাট অ্যাকচুয়ালি টিম কম্বিনেশনটা অনেক বেশি জরুরি, যেখানে আপনি ভেটারান প্লেয়ারের সাথে আপনি ইয়ংস্টার আনতে হবে। এখন টটেনহাম কি করতো? এই সিজনের আগে টটেনহাম হচ্ছে প্রচুর ইয়ংস্টার সাইন করতো। এখন সেটা কোনো খারাপ দিক না, অবশ্যই আপনার ফিউচারটা বিল্ড করতে হবে। আপনি যেহেতু রিসেন্ট সাকসেস পাইছেন, তার মানে আপনার এই সাকসেসটাকে ধরে রাখতে হবে এবং ফিউচারের জন্য আলটিমেট যেসব প্লেয়ারগুলো সাকসেস দিয়ে গেছে তাদের রিপ্লেসমেন্ট নিয়ে আসতে হবে, যেটা আমার কাছে খারাপ মনে হয় না। বাট তারা যেসব ভেটারান প্লেয়ারগুলোকে রিক্রুইট করতেছিল, তারা কিন্তু প্রপার রিপ্লেসমেন্ট না ওইসব ভেটারান প্লেয়ারের। আমি কি বলতেছি, যেমন ধরেন হিয়ংমিন সন চলে গেছে, হ্যারি কেন চলে গেছে, এছাড়া আর কয়েকটা প্লেয়ার গেছে, এদের কি প্রপার রিপ্লেসমেন্ট টটেনহাম আনতে পারছিল? পারে নাই। বাট ইয়ংস্টার তারা আনছিল, যেটা তাদের ফিউচারে অনেক বেশি কাজে দিবে। এর কারণে কিন্তু মেনলি তাদের একটা ডিজাস্টার প্রিমিয়ার লিগ পার করতে হয়েছে। এখন দেখেন, তারা এই ভুলটা তো আগে করছে, পাস্ট, কিন্তু এই সিজনে তারা ডিজার্ভির উপর প্রপার ভরসা রাখছে। ডিজার্ভি লাস্ট সিজনে মাত্র 7 ম্যাচ বা 8 ম্যাচের মতো চান্স পাইছিল এবং সেখান থেকে কোনো মতে খাদের কিনারা থেকে এই টটেনহামকে বের করে আনছে, অলমোস্ট রেলিগেট হওয়া থেকে তাদেরকে বাঁচায় নিয়ে আসছে। অ্যাজ এ ফুটবল ফ্যান, নিউট্রাল ফুটবল ফ্যান, মানে নট এ প্রিমিয়ার লিগ ফুটবল ফ্যান, আমার কাছে মনে হয় যে টটেনহামের থাকাটা অনেক বেশি জরুরি ছিল। কারণ টটেনহাম যদি সেকেন্ড ডিভিশনে চলে যেত, ক্লাবটা অলমোস্ট মানে শেষই হয়ে যেতে পারতো। কারণ তারা অনেক বেশি স্পেন্ড করে ফেলছিল ট্রান্সফার উইন্ডোতে, এবং এই সিজনে যখন তাদের আয় আসতো না, তখন কিন্তু বিশাল বড় ঝামেলায় পড়তো। অলরেডি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই না করার জন্য বিশাল একটা তারা ধরা খাবে। এখন এই সিজনে তারা কি চেঞ্জেস আনছে? এর আগে বলে ফেলি যে লাস্ট সিজনে ডিজার্ভি কিভাবে খেলাইছিল, যে 7-8 ম্যাচে সে চান্স পাইছে, সে অনেক বেশি প্র্যাগমেটিক ফুটবল খেলাইছে। এখন প্র্যাগমেটিক ফুটবলটা কি? প্র্যাগমেটিক ফুটবল হচ্ছে সিচুয়েশন বুঝে, আপনি আপনার আইডিওলজি, আপনার ফিলোসফি বাদ দিয়ে সিচুয়েশন বুঝে ফুটবল খেলানো। ডিজার্ভি মেইনলি কিরকম ফুটবল খেলায়? সে অনেক বেশি পজিশন বেস ফুটবল খেলায়, সে হচ্ছে এটাতে কি বলে পাসেস বেস ফুটবল খেলায়, বিল্ড আপ বেস ফুটবল খেলায়, খুব স্লো বিল্ড আপ করে, আস্তে আস্তে বিল্ড আপের দিকে যায়, তার মানে প্রপার পজিশন বেস ফুটবল খেলায়। কিন্তু লাস্ট সিজনে তাকে টটেনহামের হয়ে কেমন ফুটবল খেলাইতে হয়েছে? টটেনহাম রেলিগেশন ব্যাটেলে চলতেছে, 1 পয়েন্টের ব্যবধানে তারা রেলিগেট হইতে পারতো। ওই মুহূর্তে আপনি কোনো প্রকার রিস্ক নিতে পারতেন না। সে কোনো প্রকার রিস্ক নেয়, অনেক বেশি ডিফেন্সিভ একটা ফুটবল খেলাইছে, কম্প্যাক্ট ডিফেন্স করছিল, প্লাস যখন সুযোগ পাইছিল সে তখন কাউন্টারে গেছিল। এভাবেই কিন্তু কোনো না কোনোভাবে বেঁচে আসছে, এবং এটাই কিন্তু তার অ্যাসাইনমেন্ট ছিল যে কোনোভাবে টটেনহাম যাতে রেলিগেট না হয়। সে তার অ্যাসাইনমেন্টটা সাকসেসফুল করছে, কিন্তু এই সিজনে সে খেলাবে তার আইডিওলজি এবং ফিলোসফি অনুযায়ী ফুটবল, যার কারণে সে যে 6 জন প্লেয়ারটাকে রিক্রুট করছে, এটা আমরা বুঝতেছি।
এর আগে টটেনহাম কি করতো, যে টটেনহাম ট্রান্সফার উইন্ডোতে একটু লেটে আসতো, যার কারণে অনেকগুলো প্লেয়ারকে তাদেরকে ছাড়তে হইতো। কিন্তু এই সিজনে তারা আগেই তার ডিজার্ভের মতো করে প্লেয়ার নিয়ে আসছে, 3টা ফ্রি এজেন্ট নিয়ে আসছে, 3টা টাকা দিয়ে নিয়ে আসছে, এবং যে 3টার প্লেয়ারকে নিয়ে আসছে টাকা দিয়ে তারা অলমোস্ট 237 মিলিয়ন খরচ করায় ফেলছে। সো নেগেটিভ নিয়ে কথাবার্তা বলবো, বাট আগে পজিটিভ নিয়ে কথা বলি। যে 6টা প্লেয়ার আসছে তাদের মধ্যে সান্দ্রো টোনালি, ম্যাথিয়াস ফার্নান্দেস, সেনেসি, ব্যান হেকে, অ্যান্ডি রবার্টসন, আর লাস্ট হচ্ছে ডুবারকা। প্রপার সাইনিং, এবং কেন এগুলা ডিজার্ভির মতো করে সাইনিং, এবং কেন এইভাবে এগুলা রিফ্লেক্ট করতেছে যে কিভাবে ডিজার্ভি খেলাবে, সেটা আমি আস্তে আস্তে এক্সপ্লেন করি। প্রথমে সান্দ্রো টোনালিকে নিয়ে কথাবার্তা বলি। নিউক্যাসলের মিডফিল্ডার ছিল, বাট 100 মিলিয়নের বিনিময়ে তারা তাকে টটেনহামে নিয়ে আসছে। এখন আপনাকে টোনালি কি ডেলিভার করবে? টোনালি ফিজিক্যালি অনেক ভালো একটা ফুটবলার, সে অনেক ভালো প্রেস রেজিস্ট করতে পারে অন দ্য বল। আপনাকে যে কোনো মুহূর্তে আপনার অপোনেন্ট যদি হাই প্রেস করে সেই জায়গাটাতে সে আপনাকে প্রপারলি সাপোর্ট দিবে, এবং এই জন্যই কিন্তু তাকে ডিজার্ভি নিয়ে আসছে। 100 মিলিয়ন কিন্তু বা ছোটো একটা অ্যামাউন্ট না, বাট এরকম একটা প্লেয়ারের জন্য 100 মিলিয়ন সে দিছে, কারণ সে ওই জিনিসটা তার থেকে চায়। আপনার অপোনেন্ট যদি প্রচুর হাই প্রেস করে, আমরা জানি যে প্রিমিয়ার লিগ অনেক বেশি ফাস্ট পেস, লালিগা অনেক বেশি স্লো হয়, মাঝে মাঝে টিমগুলো লো ব্লকে বসে, বাট প্রিমিয়ার লিগের প্রত্যেকটা ক্লাব অনেক বেশি হাই প্রেস করে, অনেকগুলো ক্লাব মানে আপনাকে খুব জ্বালাতনের মধ্যে রাখবে, এবং সেই জায়গাটাতে আপনার সিডিএম পজিশন বলেন বা সেন্টার মিডফিল্ড পজিশনে আপনি যদি এমন একটা প্লেয়ার না রাখেন যে প্রপারলি নার্ভাস মোমেন্টে বলটাকে নিজের পায়ে রাখতে পারবে, অন দ্য বল যে অনেক বেশি ভালো হবে, অফ দ্য বল যে ভালো প্রেস করতে পারবে, এরকম প্লেয়ার যদি আপনি না রাখেন আপনি কিন্তু বিপদে পড়বেন। সেই জায়গাটাতে সান্দ্রো টোনালি ওই জিনিসগুলো আপনাকে ডেলিভার করবে, যে প্রপার প্রেস রেজিস্ট করবে, অপোনেন্ট প্রেস করলে সে সেখানে সুন্দরভাবে ডানে বামে হোক যেমন কাটায় নিয়ে আসবে, ফিজিক্যালি আপনাকে অনেক ভালো সাপোর্ট দিবে। সো টোনালিস জিনিসটা আমরা বুঝতে পারতেছি। ম্যাথিয়াস ফার্নান্দেস সেমভাবে প্রেস রেজিস্ট বা টোনালির মতন অবশ্যই, বাট তার একটা গুণ হচ্ছে তার পাসিং অ্যাকুরেসি। আপনার মিডফিল্ড থেকে আপনার যখন ফাইনাল থার্ডে বল পাঠাইতে হবে, আপনার উইঙ্গার বলেন, সেন্টার ফরওয়ার্ড বা স্ট্রাইকার যাকেই বলেন, আপনি যখন বল পাঠাইতে হবে তখন কিন্তু আপনার ভালো একজন প্লে মেকার, ভালো একজন পাস দেওয়া প্লেয়ার এরকম কিন্তু আপনার দরকার পড়ে, এবং ম্যাথিয়াস ফার্নান্দেস কিন্তু ওই লেভেলেরই প্লেয়ার, যার কারণে কিন্তু তাকে আনা হয়েছে, এবং সেও কিন্তু তার ডেজার্ভির যে আইডিওলজি, যে পাসিং বেসড ফুটবল, সেখানে কিন্তু সে সুন্দরভাবে কন্ট্রিবিউট করতে পারবে। এবার আসেন 2জন সেন্টার ব্যাককেও কিন্তু সাইন করা হয়েছে। আমরা অলরেডি জানি যে টটেনহামে কারা কারা সেন্টার ব্যাক হিসেবে খেলে, মিকি ভ্যান ডাভেন খেলে আর কুটি রোমেরো খেলে, বাট এই 2জনই হচ্ছে ক্লাব ছাড়ার জন্য মরিয়া হয়ে আছে, এবং যে কোনো প্লেয়ারই চাইবে যাতে ভালো ভালো ক্লাবে মুভ করতে পারে। সো এটা তাদের জন্য খুব একটা খারাপ না। সো অলরেডি ডেজার্ভি কিন্তু তাদের জন্য প্লেয়ার নিয়ে আসছে, ভ্যান হেকেকে নিয়ে আসছে, সেনেসিকে নিয়ে আসছে। এখন দেখেন এই 2টা প্লেয়ারেরও কিন্তু একটা গুণ আছে যেটা ডেজার্ভি চাচ্ছিল। 2জনই অন দ্য বল খুব ভালো, মানে তারা হচ্ছে বল প্লেইং সেন্টার ব্যাক, এবং বল প্লেইং সেন্টার ব্যাক যখন আপনার থাকবে তার মানে আপনি অনেক বেশি পাস করতে পারবেন। আপনার অপোনেন্ট যদি আপনাকে অনেক বেশি প্রেশার করে সেখানে সে খুব সুন্দরভাবে বল ডেলিভার করতে পারবে, এবং 2জনের কিন্তু থ্রু বল অনেক অনেক ভালো। গত সিজনে প্রিমিয়ার লিগে যেসব প্লেয়ারগুলো, যেসব ডিফেন্ডারগুলো অনেক ভালো থ্রু বল খেলতে পারতো, তাদের মধ্যে টপে কিন্তু এই 2জন ছিল। তার মানে বুঝতেছেন এই যে পজিশন বেস ফুটবল খেলার জন্য এদেরকে খুব দরকার, এবং অ্যান্ডি রবার্টসনকে আনা হয়েছে লিভারপুল থেকে অ্যাজ এ ফ্রি এজেন্ট। আমার মনে হয় যে তাকে রোটেশন হিসেবে রাখবে, সেই জায়গাটাতে অলরেডি টটেনহামের যে প্লেয়ারটা আছে সেই খেলবে, এবং ডুবারকাকে তাকে মনে হয় যে অ্যাজ এ রিপ্লেসমেন্ট বলতেছে, অ্যাজ এ ব্যাকআপ হিসেবে আনছে বিকারিওর জন্য। সো যে 6টা সাইনিং নিয়ে আসছে, এবং এই সাইনিংগুলো আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই সাইনিংগুলো মেনলি ডিফেন্স এবং মিডফিল্ডটাকে সলিড করার জন্য। তার মানে আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে ডেজার্ভে আরও কিছু সাইনিং করবে, এবং আমরা রিসেন্ট টাইমে অনেক বেশি রুমর শুনতেছে, এবং ফাঁকে দিয়ে সামহাও কিন্তু ডেজার্ভি সাইন করতেছে, টটেনহাম কিন্তু সাইন করতেছে, এবং 2জন প্লেয়ারের নাম আমরা শুনতেছি, এবং অপটার যে আর্টিকেল সেখানে আমি পড়লাম যে তারা স্যাভিনো এবং মার্কাস রাশফোর্ড এই 2জন প্লেয়ারের জন্য যাবে, যদিও তারা খুব সহজে কিন্তু আসবে না, টাকা খসানো লাগবে, এবং এই জিনিসটি কিন্তু আমার কাছে আবার নেগেটিভও লাগতেছে। ডেজার্ভি যেরকম ম্যানেজার, বা এই দেখেন ডেজার্ভি এর আগে 8বার ম্যানেজারিয়াল ক্যারিয়ার শেষ করছে, 6বারই সে তার প্রপার টেনিওর কমপ্লিট করে আসতে পারে নাই। তার মানে বুঝতেছেন যে তার একটা ঝামেলা আছে, এবং টটেনহামের হয়েও এই জিনিসটা হওয়ার মতো একটা অবস্থা, কিন্তু এরকম একটা ধারণা কিন্তু রাখা যাইতেই পারে। সো ওই জায়গাটাতে ধরেন যদি হাফ সিজন বা 1 সিজন পর ডেজার্ভিকে স্যাক করা হয় তাহলে কি হবে? এই যে এতগুলো প্লেয়ার নিয়ে আসা হয়েছে, ডেজার্ভির ফিলোসফি বা ডেজার্ভির আইডিওলজি বা ডেজার্ভির ট্যাকটিক্স অনুযায়ী এই প্লেয়ারগুলো কিন্তু পরবর্তী কোচের পছন্দ না হইতে পারে। সো তখন কি হবে? এরকম হাই অ্যামাউন্ট দিয়ে নিয়ে আসা প্লেয়ার, হাই স্যালারি, হাই ওয়েজেস আলা প্লেয়ারদের তখন কিন্তু আপনি বের করতে পারবেন না, বা বের করলে আপনি তখন লসেই করতে হবে। সো ফাইন্যান্সিয়ালি অনেক বড় ধাক্কা কিন্তু টটেনহাম খাইতে পারে, যার কারণে আমার কাছে মনে হয় যে ডেজার্ভির উপর প্রপার জুয়া খেলা হয়েছে টটেনহামের দ্বারা। এখন আই হোপ যে তারা ভালো খেলুক, তারা আবার টপ 6 বা টপ 4-এ চলে আসুক, যদিও রাতারাতি খুব একটা সম্ভব না, বাট দেখা যাক না, প্রিমিয়ার লিগ চালু হইলে এখনো বোঝা যাবে, এরপর আরও কিছু ট্রান্সফার আসতে পারে। সো আই হোপ টটেনহাম ভালো খেলতে পারে। এখন আপনি আমাকে জানান, এটা আপনার সাথে আমার ভাই ব্রাদার মূলক কথাবার্তা, যে প্রিমিয়ার লিগ নিয়ে এরকম কন্টেন্টকে আরও আনবো কিনা, কারণ আমি মেনলি বার্সা, মাদ্রিদ বা মানে লা লিগা বেস্ট ফুটবল আমি
কন্টেন্ট ক্রিয়েট করি। সো প্রিমিয়ার লিগ নিয়ে কি আমার এরকম কন্টেন্ট আনা উচিত কিনা সেটা কমেন্ট করে জানাতে পারেন। রেগুলার বেসিসে হয়তো পারবো না, বাট প্রত্যেকটা টিম নিয়ে ধরেন সপ্তাহে একটা বা সপ্তাহে 2টা এরকম করে আমি যাতে কন্টেন্ট আনতে পারি কিনা সেটা কমেন্ট করে জানান। আর আমার রিলগুলো কেমন লাগতেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। সো আজকের ভিডিওটা কেমন লাগলো, এবং আপনি যদি একজন টটেনহাম ফ্যান হয়ে থাকেন আপনার কাছে সাইনিংগুলো কেমন লাগতেছে সেটা কমেন্ট করে জানান। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।